শামীম হোসেন পাটোয়ারির জন্য স্ট্রেইট অ্যাওয়ে গোল্ড মেডেল। লিটন দাসের জন্য কুমিল্লার 5 কেজি রসমালাই সাথে 50টা অল টাইম বান, আর শরীফুলের জন্য মোটামুটি 1.5 কেজি সাইজের 3টা ইলিশ মাছ। যদি সুযোগ থাকে তাদেরকে গিফট করতে চাই। জোকস অ্যাপার্ট, শামীমকে দিয়ে আলোচনাটা শুরু করছি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। ফার্স্ট টি-20তে বাংলাদেশ যখন শ্রীলঙ্কার সঙ্গে হেরে গেল, সেই ম্যাচের পর্যালোচনা আমি বলেছিলাম মিরাজ 23 বলে 26 করেছেন, শামীম খেলেছেন 5 বল। এই যে মিরাজ আর শামীমের 28 বল, ওই সময় যখন মিরাজকে নামানো হয়েছে তখন যদি শামীমকে নামানো হতো, শামীম যদি 25 বল খেলতেন, কমপক্ষে 40 থেকে 45টা রান করে দিতেন। ওই ভিডিওতে স্পষ্ট করে বলেছিলাম মিরাজকে শামীমের আগে নামানো ইটস এ টেকনিক্যাল ব্লান্ডার। এই ম্যাচে সেটা প্রমাণ হয়েছে। শামীম 26 বল 48 করে তাদের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছেন এবং শামীম আমাকে রাইট প্রমাণ করেছেন। থ্যাংক ইউ শামীম। আমি এখন স্পষ্টভাবে বলতে চাই, স্পষ্টভাবে বিশ্বাস করি, আমি বাংলাদেশ যখন ব্যাটিং করবে টি-20তে 10 ওভারের পরে, 11 ওভারের পরে, অর্থাৎ কমপক্ষে 50 বল আছে, এরকম কোনো সিচুয়েশনে যদি শামীমের নামার সুযোগ থাকে, শামীম পাটোয়ারিকে 10 ম্যাচের মধ্যে 9 বারই নামানো উচিত। বাকি একবার স্ট্র্যাটেজিক্যাল অন্যান্য বিষয়। কারণ শামীম যদি আপনাকে 30 বল খেলে দেন, সে আপনাকে 50 করে দেবে। যদি এরকম সিচুয়েশন 10 ম্যাচে আসে, শামীম অন্তত 3টা ম্যাচে আপনাকে ওই 170, 180 স্ট্রাইক রেটে রান করে দেবে। এই ম্যাচে সেটা আবারও প্রমাণ হয়েছে। এবং শামীমের কারণেই বাংলাদেশ শেষ 6 ওভারে 76 রান তুলেছে। শুধু তাই না, শামীম যে ডিরেক্ট থ্রোতে রান আউটটা করলেন কুশালকে, শ্রীলঙ্কার এই লাইন আপের বেস্ট ব্যাটসম্যান, পুরো টেস্ট, ওয়ানডে, টি-20 সিরিজ জুড়ে বাংলাদেশকে যিনি ভোগাচ্ছেন ওই পয়েন্ট থেকে, অর্থাৎ যেটাকে জিরো অ্যাঙ্গেল বলা হয়, সেখান থেকে রান আউট করা ডিরেক্ট থ্রোতে ভেরি ডিফিকাল্ট। শামীম সেটা করেছেন এবং আবিষ্কার যে ক্যাচটা স্কোয়ার লেগে ধরলেন, সেটাও অনেকখানি দৌড়ে গিয়ে খুব কম্পোস্ট কাম অবস্থায়। বাট অ্যাপার্ট ফ্রম হিজ বোলিং, ফিল্ডিং, রান আউট, ক্যাচ, এগুলো বাদ দিয়েও শামীমের যে ব্যাটিং, এনি ডে মিরাজের আগে শামীমকে পাঠানো উচিত। কিন্তু ওই যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন, পাঠাইতে হবে মিরাজকে। মিরাজ কী খেলছে দেখছেন, তাও কপাল ভালো যে মানে বেশিক্ষণ উইকেটে থাকেন নাই, তাইলে হয়তো শামীম আরও ভাগে বল কম পাইতেন, কি হয়তো আপনারা বুঝতেই পারতেছেন। লিটন দাসের কাছ থেকে এরকম ইনিংস প্রত্যেকটা বাংলাদেশি সাপোর্টারই দেখতে চায়, কিন্তু আনফর্চুনেটলি লিটন দাস এরকম ইনিংস খেলেন এমন সময়ে যে তার আগের ভালো ইনিংসটা কবে ছিল সেটা আমাদের অনেক কষ্ট করে মনে করতে হয়। এই যে কষ্ট করে মনে করার যে বিষয়টা, লিটন লাস্ট কবে এরকম ইনিংস খেলেছিলেন, এটাই হচ্ছে আক্ষেপ, এটাই হচ্ছে দুঃখ, এটাই হচ্ছে অপ্রাপ্তি। এই কারণে লিটন দাসকে আশরাফুলের আরেকটা ভার্সন হিসেবে মানুষ তুলনা করতে বা বলতে একবারও দ্বিধা করে না। লিটন যখন উইকেটে এলেন, বাংলাদেশ প্রচণ্ড চাপে। বাংলাদেশ এর আগে আপনি সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তানের সঙ্গে, এমনকি শ্রীলঙ্কার সঙ্গে ফার্স্ট টি-20 যদি খেয়াল করেন, ওপেনাররা ম্যাক্সিমাম সময় 40-45-এর একটা রান বা আরও বেশি রান করে দিয়েছেন পাওয়ার পেতে। এই দিন দুজনেই আউট হয়ে গেছেন আর্লি। সো ইট ওয়াজ এ ডিফারেন্ট সিনারিও। 39 হয়েছে পাওয়ার পেতে। এবং লিটনের একটা ব্যাপার এইখানে অন্যরকম মনে হয়েছে যে তিনি এই ইনিংসটা ক্যারি করেছেন। আপনি খেয়াল করে দেখেন, আগের ম্যাচে অর্থাৎ ফার্স্ট টি-20 লিটন কত করেছিলেন? 11 বলে 6। এই ম্যাচে লিটনের 11 বলে রান কত ছিল আপনার মনে আছে? আমার মনে আছে 7। অর্থাৎ একই রকম শুরু তিনি করেছিলেন। ওই ম্যাচে তিনি ওই বাজে ব্যাটিং করে বাংলাদেশকে চাপে ফেলেছিলেন। এই ম্যাচে তিনি ওই একই রকমভাবে যাওয়ার চেষ্টা করেছেন, গিয়েছেনও, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ফিনিশিংটা দিতে পেরেছেন, যে কারণে আপনি সমালোচনা করতে পারবেন না। এবং এটাই এক্সপেক্টেড। সহজ হিসাব, আপনি যদি 20 বলে 20 রান করেন, পরের 20 বলে আপনার 40 করে দিতে হবে। লিটন সেটা করেছেন। এই অ্যাবিলিটি তার আছে। 1টা 4, 5টা ছক্কা। আপনি খেয়াল করে দেখেন, ফার্স্ট টি-20তে বাংলাদেশ পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে 7টা 4 মেরেছিল, 1টা ছক্কা মেরেছিল। আর বাংলাদেশ দ্বিতীয় টি-20তে প্রথম 14 ওভারের মধ্যে 5টা 4 মেরেছে, 3টা ছক্কা। অর্থাৎ এই যে সিনারিওটা, অনেক বেশি সিঙ্গেলস, ডাবলস এর সঙ্গে যোগ করে নিন, শ্রীলঙ্কান ফিল্ডাররা কমপক্ষে 5টা 4 বাঁচিয়েছেন। সো লিটনের ইনিংসটা ওই সিচুয়েশনে 1-2 করে খেলে, অনেক বেশি রিস্ক না নিয়ে, শেষের দিকে এসে এক্সেলারেট আমি করব, রানটা বাড়াবো এবং শেষের দিকে আমি 180-90 স্ট্রাইক রেটে রান করব, এই যে মেন্টাল সেটআপ লিটন সুন্দরভাবে এক্সিকিউট করতে পেরেছেন। তাওহিদ হৃদয়ের সঙ্গে তার যে পার্টনারশিপ, আপনি তাওহিদ হৃদয়ের ব্যাপারটা খেলেন, অলমোস্ট প্রত্যেকটা বারই এরকম হচ্ছে।
তিনি 120-25 স্ট্রাইক রেটে রান করছেন, 20 বল খেলছেন 30 রান করছেন, বা 20-25 বল খেলছেন 32 রান করছেন, আউট হয়ে যাচ্ছেন, ক্যারি করতে পারছেন না। লিটন যেভাবে ব্যাট করেছিলেন, তাওহিদ হৃদয়ের কাছেও এক্সপেক্টেড ছিল যে তিনিও এরকম করে ফিনিশ করে দিয়ে যাবেন ব্যাটটা, লাস্টে অন্তত পরের বা শেষের দিকে 10টা বলে 20 রান করবেন। সেটা হয়নি, তার কাজটা করে দিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। সো 177 পার স্কোর এই উইকেটের জন্য। জাস্ট ম্যাচের আগের দিন শনিবার দিন আমি একটা ভিডিওতে বলেছিলাম যে শরীফুলকে খেলানো উচিত। কেন খেলানো উচিত সেটার ব্যাখ্যাও আমি দিয়েছিলাম। শরীফুলের ওই 2 উইকেট 2 ওভারে এবং তার সঙ্গে শামীমের রান আউট পুরো ম্যাচে বাংলাদেশের টোনটা, বোলিং ইনিংসের টোনটা সেট করে দিয়েছে। দ্যাটস অল। এই যে শরীফুলকে আনা, শরীফুলের অ্যাগ্রেশন, তার বাউন্স, তার লেন্থ ইউজ করা, এটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের রাইট হ্যান্ডেড সিমারদের মধ্যে মিসিং ছিল এবং বাংলাদেশ সাহস করে 2 জন লেফট হ্যান্ডেড সিমার খেলিয়েছে, দেখতে ভালো লেগেছে। লাস্টলি শুধু যোগ করতে চাই, আমি বরাবরই রিশাদের কথা বলি। রিশাদের কথা কেন বলি জানেন? আমি কমপক্ষে 5টা ভিডিওতে এর আগে বলেছি রিশাদের সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে উইকেট তো তিনি নেনই, কিন্তু উইকেট টেকার ডেফিনেটলি। রিশাদ পার্টিকুলার একটা ওভারে 2টো করে উইকেট নিয়ে ম্যাচের পুরো পরিস্থিতি চেঞ্জ করে দেন। গত বছর টি-20 বিশ্বকাপে 2টো ম্যাচে এই ঘটনা ঘটেছে, পিএসএলে এই ঘটনা ঘটেছে, কিছুদিন আগে বাংলাদেশের জার্সিতে এই ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20তেও একই ঘটনা ঘটলো। অর্থাৎ রিশাদ এই যে 2 উইকেট নিয়ে ম্যাচের ইকুয়েশন চেঞ্জ করে দিচ্ছেন বা বাংলাদেশকে ফেভারিটের জায়গায় নিয়ে যাচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি রিশাদকে টিমে চাই। দ্যাটস ওয়াই আমি রিশাদকে দলে নেওয়ার পক্ষে ছিলাম, ম্যাচ প্রিভিউতে বলেছি। শরীফুলকে একাদশে নেওয়ার পক্ষে ছিলাম, ম্যাচ প্রিভিউতে বলেছি। বাংলাদেশ প্রথম টি-20 হারার পরে বলেছি ডেফিনেটলি মিরাজের আগে নামা উচিত শামীম হোসেন পাটোয়ারি। তিনি 25 বল খেলেন, তিনি 40-50 রান করে দেবেন। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। চারাল্লের কথা বাসি হইলে ফলে। জিনিসটা হচ্ছে ক্রিকেটটাকে ক্রিকেটের মতো চিন্তা করে তারপর ওই অনুযায়ী পরিকল্পনা করতে হয়। আনফর্চুনেটলি বাংলাদেশে যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন অনেক ক্ষেত্রে তারা নামের দিকে যান, এই নাম বড়, একে খেলাইতে হবে, একে বেঞ্চ করা যাবে না। এগুলো ক্রিকেটিং না, কোনো স্পোর্টিং সংস্কৃতির সঙ্গেই যায় না। কংগ্রেচুলেশনস বাংলাদেশ, সেকেন্ড টি-20 জেতার জন্য এই জিতটা দরকার ছিল। এখন বাংলাদেশের সামনে সুযোগ আছে সিরিজটা জেতার, এবং এই দ্বিতীয় ম্যাচের আত্মবিশ্বাস বাংলাদেশ ক্যারি করতে পারবে এবং প্রফেশনালি যদি সব কিছু হ্যান্ডেল করে মেনটেন করতে পারে। লিটন যদি আবার সেই পুরনো লিটনের ফর্মে ফিরে না যান, তানজিদ তামিমরা যদি তাদের পুরনো সেই এক্সপ্লোসিভ ফর্ম ফিরে পান, শরীফুল রিশাদরা যদি বল হাতে দারুণ কিছু করতে পারেন, এবং মিরাজ তিনিও যদি মানে তার নামের প্রতি তো অবিচার করছেন, একটু সুবিচার করতে পারেন, মুস্তাফিজ তো আছেনই। তৃতীয় টি-20তেও শ্রীলঙ্কাকে হারানো অসম্ভব কোনো বিষয় না, দ্বিতীয় ম্যাচে তো সেটা প্রমাণ হলো। সো বাংলাদেশকে ওই মাইন্ড সেট আপ নিয়ে লাস্ট অর্থাৎ তৃতীয় টি-20তে কলম্বোতে নামতে হবে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা রইল। আর যে 3 জনকে শুরুতে উপহার দেওয়ার কথা বলেছিলাম, যদি সুযোগ থাকে সত্যি সত্যি উপহারগুলো আমি দিতেই চাই।